ফ্রন্ট লাইন মানে প্রতিটা সেকেন্ড মৃত্যুর ভয়। আমাদের 5 জনের মধ্যে আমার নোয়াখালীর যে বন্ধু আশিকুর রহমান সে মারা গেছে, মাইন বিস্ফোরণে মারা যায়। এই মানুষের পাড়ার ছাপ আছে যেখানে, ওইখান দিয়ে যেতে হয়, একটু এদিকে পা দিলেই মাইন থাকতে পারে। সব সময় গুলি, আর্টিলারি, ড্রোন এগুলো তো চলতেই থাকে। যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই যুদ্ধের সঙ্গে বাংলাদেশ জড়িত নয়, নেই কোনো সম্পর্ক, কিন্তু তারপরও বাংলাদেশি নাগরিকদের অনেকেই এই যুদ্ধে অংশ নিয়েছেন, লড়ছেন রাশিয়ার পক্ষে। সম্মুখ সারিতে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, হাত পা হারিয়ে পঙ্গুত্বও বরণ করছেন। কারো কারো ক্ষেত্রে আবার মাসের পর মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না দেশে থাকা স্বজনরা। তার মানে কোনো হোপ কিন্তু নেই। আমার ভাই কোথায়, কি অবস্থায়, আদৌ বেঁচে আছে, মরে গেছে, কিছুই জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধে কেন এবং কিভাবে জড়িয়ে পড়ছেন বাংলাদেশি নাগরিকরা? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বিবিসি বাংলা এমন একটি দালাল চক্রের সন্ধান পেয়েছে, যারা ভালো চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে সাধারণ মানুষদের রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া পড়াশোনা ও কাজের সুবাদে বাংলাদেশ থেকে যারা রাশিয়া যাচ্ছেন, তাদের মধ্য থেকেও অনেকে মোটা অর্থ এবং স্থায়ী নাগরিকত্বের প্রলোভনের ফাঁদে পড়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছেন বলে অনুসন্ধানে জানতে পেরেছে বিবিসি বাংলা। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির এই ভিডিওটি ধারণ করেন বাংলাদেশি তরুণ মোহন মিয়াজি। গত বছরের জানুয়ারিতে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেওয়া মিস্টার মিয়াজি সম্প্রতি সৈন্য শিবির থেকে পালিয়ে দেশে ফিরে এসেছেন। আশেপাশে ওভারঅল খাবার পৌঁছাইতে সমস্যা হয় যুদ্ধের ভয়াবহতার কারণে। তখন 7 দিন 10 দিন না খেয়ে থাকতে হয়। কল্পনা করতাম সব যে বাংলাদেশে যেতে পারবো কিনা, কল্পনা অতীত ছিল ওইগুলো। যুদ্ধে যাওয়ার আগে মিস্টার মিয়াজি রাশিয়ায় কাজ করতেন চীনা একটি তেল গ্যাস কোম্পানিতে। সেখানে বাংলাদেশে আর এক সহকর্মীর পরামর্শ ও উৎসাহে রুশ সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি। কোম্পানিটা ছাড়ার রিজন হচ্ছে, ওইখানে সবচেয়ে যেই মেন সমস্যাটা ছিল সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। এখানে মাইনাস আপনার 40 থেকে 50 পর্যন্ত চলে যায়। তো এইটাই রিজন ছিল এই কোম্পানি থেকে বের হওয়ার। এখানে সবাই অতিষ্ঠ হয়ে গেছিল, বের হওয়ার জন্য সবাই সুযোগ খুঁজছিল বিভিন্ন কোম্পানিতে। সোহেল আমার পাশের রুমে ছিল এবং বাংলাদেশ থেকেও আমরা যখন মেডিকেল করি রাশিয়া যাওয়ার জন্য একসাথে মেডিকেল করছিলাম। সে রাতের আধারে পালায়া সে যুদ্ধে চলে যায় এবং যাওয়ার পরে সে একটা গ্রুপ খোলে এবং ওইখানে সবাইকে মোটিভেট করে। সে যুদ্ধে যাওয়ার পরেও সে সবসময় মানুষকে ইন্সপায়ার করে আসছে। মিস্টার মিয়াজি বলছিলেন, ওই সহকর্মী তাকে একজন রুশ নারীর সঙ্গেও যোগাযোগ করিয়ে দেন, যার মাধ্যমে তিনি সেনা দপ্তরে যান। তবে কিছুদিন না যেতেই বাংলাদেশি এই তরুণের বুঝতে বাকি থাকে না যে তিনি আসলে ভুল জায়গায় এসে পড়েছেন। আমরা বলছিলাম আমরা সরাসরি যুদ্ধে যেতে চাই না, কারণ যুদ্ধের ভয়াবহতা জানি আমরা। তো আমি যেহেতু স্কিল আমি চাইছিলাম যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে যাব। তো এটা ওই ম্যামের সাথে শেয়ার করলাম। তো ম্যাম বলল যে হ্যাঁ আপনারা এই কাজে যেতে পারবেন, ওইখানে এই কাজ আছে। তারপর ওইখানে যাওয়ার পরে এটা হিতে বিপরীত হয়ে গেছে। ওই কমান্ডারকে আমি ওই ম্যামের কথা অনুযায়ী আমার সব স্কিল দেখাইছি। সে দেখছে হ্যাঁ ঠিক আছে আপনি এইসব কাজে এক্সপার্ট আছেন, কিন্তু আপনি তো এখানে কন্ট্যাক্ট করেছেন হচ্ছে ব্যাটালিয়নে, তো এখানে আপনাকে অন্য কাজে দেওয়ার কোনো স্কোপ নাই। সে আপনার সাথে প্রতারণা করেছে। চীনা যে কোম্পানিতে মিস্টার মিয়াজি কাজ করতেন, সেখানকার আরও অনেকেই সে সময় চাকরি ছেড়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তেমনই আরেকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। মিস্টার মিয়াজির মতো তিনিও মোহাম্মদ সোহেলের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। তবে রুশ সেনাবাহিনীতে এখনও কর্মরত থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি নিজের নাম পরিচয়